বাংলাদেশের স্বাস্থ্যখাত এমন একটা জায়গা যেখানে একদম শুরুর দিন থেকে এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ পরিকল্পনা এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের টাইম ফ্রেম ধরে অগ্রসর হওয়ার ব্যাপার ঘটেনি। এই দাবিটি আমাদের সবচেয়ে বেশি ছিল যে স্বাস্থ্যখাতকে একটি পরিকল্পনার অন্তর্ভুক্ত করে ধাপে ধাপে পথ নকশা বা রোড ম্যাপটা তৈরি করা। এটি এখন পর্যন্ত হয়নি। এটি সম্ভবত আমাদের প্রধান ব্যর্থতা। দ্বিতীয় ব্যাপারটা, স্বাস্থ্য খাতকে সর্বগ্রাসী দুর্নীতিতে গ্রাস করেছে। আমরা কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে আমাদের প্রতিবাদের মধ্য দিয়ে কিছু জিনিস থেমেছে, কিন্তু একটি ধারাবাহিক প্রক্রিয়া শুরু হয়নি। যেমন ধরুন, করোনার সময় যখন মাস্ক কেলেঙ্কারিটা হলো, তৎকালীন প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন 7 দিনের মধ্যে একটি তদন্ত কমিটি করে রিপোর্ট দেওয়া হবে। আমাদের দাবির প্রেক্ষাপটে তদন্ত কমিটি গঠন করা হলো, রিপোর্টও প্রদান করা হলো, কিন্তু রিপোর্টটা প্রকাশ করা হয়নি। তো এরকম একটি ব্যাপার, এবং আমরা করোনার সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দুরবস্থাটা দেখেছিলাম, সেটি এসে জীর্ণ শীর্ণ অবস্থাকে কাটিয়ে তোলার জন্য করোনা অতিক্রান্ত হওয়ার পরই যে ধাপগুলো পরিকল্পনাগুলো নেওয়ার কথা ছিল, সেটিও কিন্তু নেওয়া হয়নি। সব মিলে আমরা বলবো, স্বাস্থ্য খাতকে একটি পরিকল্পনার ভেতরে আনতে না পারাটা হচ্ছে আমাদের প্রধান ব্যর্থতা। দ্বিতীয়ত, অনেকগুলো ক্ষেত্রে সমালোচনা, আলোচনা ইত্যাদির মধ্য দিয়ে কিন্তু কতগুলো কাজ হয়েছে। যেমন রংপুর দিনাজপুর মেডিকেল কলেজে ডেন্টাল চেয়ার কেনার সময় যে দুর্নীতি হয়েছিল, সেই মামলাটা কিন্তু এখনও চলমান রয়েছে দুদকে। আবার পাশাপাশি আমরা দেখেছি বেশ কিছু জায়গায় কিছু দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে, এটি সফলতা। কিন্তু কতগুলো ক্ষেত্রে, যেমন করোনার ভ্যাকসিন কেনার জন্য আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে জন অর্থের প্রায় 40,000 কোটি টাকা ব্যয় করেছি। সেটা কোন খাতে কিভাবে ব্যয় হলো তার রিপোর্টটা কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। যেমন আমরা মনে করি এখানে একটা দুর্নীতির বিষয় থাকতে পারে, অথবা দুর্নীতির সাথে মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তির থেকে শুরু করে তার অধস্তনরা এবং কন্ট্রাক্টররা যেভাবে যুক্ত হয়ে ত্রিপক্ষীয় একটি চক্র গড়ে তুলত, সেটির ব্যাপারেও কিন্তু আমরা কোনো কার্যকর পদক্ষেপ দেখিনি। একটা ব্যাপার বলা যায় যে প্রাথমিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কিছু কিছু অর্জন আমরা দেখেছি। মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, ভ্যাকসিন, এইসব ক্ষেত্রে কিন্তু অর্জন ঘটেছে। কিন্তু আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ার আফগানিস্তান বাদে অন্য সবগুলোর তুলনায় এখনও আমরা স্বাস্থ্যখাতে পিছিয়ে রয়েছি। এটি হচ্ছে আমাদের জন্য একটি দুঃখজনক ঘটনা। প্রথমত মনে রাখা উচিত, প্রত্যেকটি ওষুধ যদি সঠিক মাত্রায় সঠিক সময়ে দেয়া না হয়, সেটি কিন্তু বিষের মতো কাজ করে। এটি মনে রাখলে আমরা জানি, চিকিৎসকদের পড়াশোনা পৃথিবীতে সবচেয়ে দীর্ঘতম সময়, বাংলাদেশেও সবচেয়ে বেশি সময় পড়াশোনা করতে হয়। এরপরে তারা সরকারি সনদ পাওয়ার পরেই কেবলমাত্র ওষুধ লিখার অধিকার অর্জন করে। ফলে তাদেরকে একটা ওষুধ দেওয়ার সময় নানা দিক বিবেচনা করতে হয়: বয়স, রোগের ধরন, শরীরের ওজন, কোনো সংবেদনশীলতা রয়েছে কিনা ইত্যাদি ব্যাপার, এবং শরীর থেকে কীভাবে বের হবে, শরীরে কী কী ক্ষতি করতে পারে, সমস্ত বিষয়গুলো হিসেবের মধ্যে রেখেই একটি ওষুধ রোগীকে প্রেসক্রাইব করা হয়। কিন্তু ওষুধের দোকানে তো এর বালাই নাই। টাকা দিয়ে দেখা গেল 4টা অ্যান্টিবায়োটিক কিনছে, সে খেলো, এর মধ্য দিয়ে তার শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হলো। অথবা অতিমাত্রায় বেদনানাশক ওষুধ খেয়ে তার কিডনির বা লিভারের সমস্যা তৈরি হচ্ছে। এভাবে আমরা দেখছি যে শুধুমাত্র ফার্মেসি থেকে নিজে ওষুধ কিনে খাওয়া বা ফার্মেসির যে বিক্রেতা কর্তৃক দেওয়া ওষুধ খাওয়ার কারণে কিন্তু রোগ তো ভালো হচ্ছেই না, বরঞ্চ জটিলতা বাড়ছে। ইংলিশে একটা কথা বলা হয়, নো ট্রিটমেন্ট ইজ বেটার দেন ম্যাল ট্রিটমেন্ট, অর্থাৎ অপচিকিৎসার চেয়ে চিকিৎসা না করাটা ভালো। এইভাবে যে ওষুধ কিনে রোগী খায়, সেটি হচ্ছে অপচিকিৎসা। আমরা প্রত্যাশা করব এই জায়গায় পৃথিবীর অন্যান্য সভ্য দেশগুলোর মতো, যেসব দেশে ওষুধের দোকান থেকে ওষুধ কেনা যায় না, বরঞ্চ ওষুধের দোকান কোনো শব্দ নেই, শব্দটা হবে ফার্মেসি, যেখানে একজন পাশ করা রেজিস্টার্ড ফার্মাসিস্ট ওষুধ ডিসপেন্স বা রোগীকে দেবেন, সেটা হওয়া উচিত। কিন্তু বাংলাদেশে ওষুধের দোকান হয়ে গেছে অন্য আর 5টা-10টা মুদি দোকানের মতো। এই জায়গায় রাশ টেনে ধরে আমাদের ফার্মেসি বিজ্ঞানে বিপুল সংখ্যক মানুষকে পড়াশোনা করিয়ে একটি ফার্মেসি বা ওষুধ সেবা সার্ভিস আমাদের গঠন করা দরকার। তাহলে কিন্তু একদিকে লোকজন ওষুধ নিজে কিনে বা ফার্মেসির বিক্রেতা দ্বারা, ওষুধের দোকানের বিক্রেতা দ্বারা ওষুধ নিয়ে যে ক্ষতিগুলো হচ্ছে সেটা হতো না,
অন্যদিকে রোগের চিকিৎসার ক্ষেত্রে যেমন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, গ্যাস্ট্রিক আলসার অথবা পাকস্থলী ফুটো হয়ে যাওয়া ইত্যাদি, কিডনি ফেইলিওর ইত্যাদি নানা জাতীয় অসুখ কিন্তু হতো না। এ কারণেই মনে করি পুরো বিষয়টাকে আইন এবং একটি পরিকল্পনার অধীনে এনে একটি পূর্ণাঙ্গ রোড ম্যাপ বা পথ নকশা তৈরি করা দরকার। দেখুন, এটি অনিবার্য সত্য যে বাংলাদেশের এর সমস্ত সেবাগুলোকে যদি বিকেন্দ্রীকরণ করা না যায়, আমরা সঠিকভাবে দেশ চালাতে সমর্থ হব না। এটি স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন, প্রশাসনের ক্ষেত্রেও, বিচার বিভাগ সমস্ত ক্ষেত্রে এটি সত্য। কিন্তু আমাদের নীতি নির্ধারক এবং কর্তা ব্যক্তিরা তারা ঢাকায় থাকে এবং তারা মনে করে ঢাকা সব কিছু হলে তাদেরও সুবিধা, ফলে সব কিছু ঢাকায় হয়। আমরা তো বারবার একটা কথা বলে আসছি, যদি জেলাগুলোকে এমনভাবে আমরা তৈরি করতে পারি, টারশিয়ারি বা সর্বোচ্চ ধাপের চিকিৎসা আমরা ব্যবস্থা করতে পারি, তাহলে জেলার লোক তো ঢাকার আসার দরকার নাই। কিন্তু আমাদের কর্তৃপক্ষ সেই পথে কিন্তু হাঁটে না। দেখুন, বিগত সরকারের সময়, করোনার সময় প্রত্যেকটি জেলা হাসপাতালে 10 শয্যার একটি আইসিইউ করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হলো, যন্ত্রপাতি চলে আসলো। আমরা অনেক হইচই করলাম, প্রশিক্ষিত জনবল তৈরি করতে হবে, একটা প্রোগ্রাম নেওয়া হলো। সেই প্রোগ্রামটা কোথায় আছে আমরা জানি না। সেই হাসপাতালগুলোর মধ্যে, জেলা হাসপাতালগুলোর মধ্যে কতগুলিতে আইসিইউ করা হয়েছে এবং কতগুলিতে করা হয় নাই, এই ব্যাপারেও কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ভাষ্য দেওয়া হয় নাই। তার মানে যখন প্রয়োজন ছিল বলে লোককে শান্ত করা হচ্ছে, তারপরে সেটা হাওয়ায় মিলিয়ে গিয়েছে। এই কারণেই আমরা বলি যে এই দেশের মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য দেশের প্রত্যেকটা মানুষকে গুরুত্বপূর্ণ ভাবতে হবে। যারা ঢাকায় বাস করে সেই সাহেবেরাই কেবল গুরুত্বপূর্ণ, আর দেশের অন্য প্রান্তে যারা বাস করে তারা গুরুত্বপূর্ণ না, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং দেশের প্রত্যেকটা জায়গায় স্বাস্থ্য শিক্ষা সহ জীবন ধারণের মৌলিক উপাদানের সমাহার ঘটাতে হবে। দক্ষ জনশক্তি, লজিস্টিক সাপোর্ট বা রসদ ইত্যাদির সমন্বয় ঘটাতে হবে। তাহলেই আমরা স্বাস্থ্য বিভাগ সহ পুরো দেশটাকেই আমরা উন্নত করতে পারব। এই অসঙ্গতির প্রধান কারণটা হচ্ছে বাংলাদেশে সাময়িকভাবে স্বাস্থ্যের একটি সমন্বিত পরিকল্পনা করা হয়নি। যেমন ধরুন, আমাদের দেশে 17,60,00,000 মানুষ। এই মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য দেশে কতজন গ্র্যাজুয়েট ডাক্তার দরকার, কতজন নার্স দরকার, কতজন টেকনিশিয়ান দরকার, বিশেষজ্ঞ পর্যায়ে চিকিৎসা দেওয়ার জন্য কতজন জেনারেল সার্জন দরকার, কতজন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ দরকার, কিডনি বিশেষজ্ঞ দরকার ইত্যাদি দরকার, আমরা কিন্তু জানি না। এবং সেই খাতে প্রতি বছর আমরা কতজন দক্ষ জনবল তৈরি করতে পারলে আমরা 5 বছরের মধ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো, সব জায়গায় আমরা স্বাস্থ্য সেবাটা সঠিকভাবে দিতে পারবো, সেরকম কিন্তু পরিকল্পনা নাই। না থাকার কারণে হচ্ছে কি, দেখা যাচ্ছে কমিউনিটি ক্লিনিকের বিল্ডিংটা বানানো হলো, গুড, সেখানে পোস্টিং দেওয়া হলো একজন নার্সকে। সেই নার্স তো বাংলাদেশে প্র্যাকটিসিং নার্স তো নাই, অতএব সে তো রোগীকে ওষুধ দিতে পারবে না। তাকে বলা হলো 10টা বা 12টা ওষুধ দেওয়ার জন্য। সে কী করবে? ওষুধগুলো দেয়, এবং সেই ওষুধগুলোও কিন্তু সঠিক ডোজে বা পরিমাণে দিতে পারে না। দ্বিতীয়ত, সে যে রেফার করবে, তার তো রেফার করার জন্য যে যোগ্যতা, সনদ, সেটিও তো তার নাই। তাহলে তার রেফারেন্সকে কেউ গুরুত্ব দেয় না। অর্থাৎ কমিউনিটি ক্লিনিক করা হলো, সেখানে জন অর্থে কিছু লোককে নিয়োগ দেওয়া হলো, কিন্তু তাকে কার্যকর করার জন্য যা যা দরকার সেটা নাই। যেমন ধরুন, আপনি একটা সীমান্তে পাহারা দেওয়ার জন্য একটি চৌকি তৈরি করলেন, ঘরবাড়ি তৈরি করলেন, কিন্তু সেখানে পাহারা দেওয়ার জন্য যে যোগ্য মানুষ এবং অস্ত্রশস্ত্র বা সামগ্রী দেওয়া দরকার সেটি আপনি দিলেন না, তাহলে কি হবে? ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার হবে। আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো বা গ্রামীণ স্বাস্থ্যসেবা কিন্তু সেই নিধিরাম সর্দারের জায়গায় আছে। এই কারণেই আমরা বলি, এগুলিকে যদি আমরা সঠিক কার্যকর করতে চাই, তাহলে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরিকল্পনার অধীনে আসতে হবে। সেই পরিকল্পনায় ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, প্যাথোলজিস্ট সমস্ত জনসংখ্যাকে তৈরি করতে হবে, এবং তাদের জন্য কী পরিমাণ ট্রেনিং দরকার এবং তারা মানুষকে কী কী সেবা দেবে, সেখান থেকে গ্রামীণ কমিউনিটি ক্লিনিক থেকে রেফারেল হয়ে আসার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাকে কেমন গুরুত্ব দেবে, জেলা হাসপাতাল কেমন গুরুত্ব দেবে ইত্যাদি ইত্যাদি যদি প্রোটোকলগুলো আমরা ঠিক করতে পারি, তাহলে কিন্তু আমরা গ্রামে আমাদের যে সবচেয়ে ভালো অবকাঠামো দক্ষিণ পূর্ব এশিয়া যেটি আমাদের রয়েছে, তাকে আমরা কাজে লাগাতে পারবো। না হলে কিন্তু কাজের গরুটা কেতাবেই থাকবে, গোয়ালে আর আসবে না।